হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর নিউটনের গতিসূত্র পর্যায়ের আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তা হচ্ছে লিফটে প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা লিফটে করে ওপরে উঠি কোনো উঁচু বাড়ির কিংবা নিচে নামি, এই যে পুরো বিষয়টা ওঠা এবং নামার সময় যখন লিফটের গতির সময় লিফট যখন ত্বরণ সহ উঠতে থাকে কিংবা ত্বরণ সহ নামতে থাকে কিংবা সমবেগে উঠতে থাকে সমবেগে নামতে থাকে ইত্যাদি, সেই সময়তে আমাদের প্রতিক্রিয়া বল অর্থাৎ লিফটের মেঝের ওপর আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমরা যেমন লিফটের মেঝেকে আমাদের ওজনের সমান বলটা প্রয়োগ করি, লিফটও কিন্তু আমার ওপরেতে বা ব্যক্তির ওপরেতে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তো এই প্রতিক্রিয়া বলটা কিরূপ হয় যখন লিফটটা বিভিন্ন গতিতে থাকে, আজকে আমরা সেই বিষয়টাই আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আগের ক্লাসে জেনে গেছি যে আমরা আমাদের ওজন অনুভব করি কেন। আমরা আমাদের ওজন অনুভব করি এই কারণে, আমরা যখন কোনো মেঝের ওপর দাঁড়াই, মেঝের ওপর আমরা আমাদের যে নিজস্ব ওজন অর্থাৎ পৃথিবী আমাদেরকে যে বলে টানছে, সেই পরিমাণ বল দিয়ে মেঝের ওপর আমি একটা বল প্রয়োগ করি। অন্যদিকে নিউটনের তৃতীয় গতিসূত্রানুযায়ী মেঝেও কিন্তু সমান মানের কিন্তু বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল, যেটা লম্বভাবে ক্রিয়াশীল হয়, অর্থাৎ একে বলা হয় লম্ব প্রতিক্রিয়া, আমাদের ওপর প্রযুক্ত হয়। এই লম্ব প্রতিক্রিয়া বলের কারণেই, অর্থাৎ মেঝে যে আমাদের ওপর বল প্রয়োগ করে, সেই কারণেই কিন্তু আমরা আমাদের নিজেদের ওজনটাকে অনুভব করতে পারি। অর্থাৎ কোথাও যদি এই লম্ব প্রতিক্রিয়া বলটার মান কমে যায় যে কোনোভাবে কোনো সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে আমরা ওজন কম অনুভব করব, আমাদের নিজেদেরকে হালকা বলে মনে হবে। আবার কোথাও যদি এই লম্ব প্রতিক্রিয়ার মান বেড়ে যায়, তখন আমাদের নিজেদেরকে ভারী বলে মনে হবে। আবার কোথাও যদি এই প্রতিক্রিয়া বল না থাকে, তখন আমাদের ওজন শূন্য বলে মনে হবে। তো এই বিষয়গুলোই আমরা আজকের লিফটে প্রতিক্রিয়া এই বিষয়ে আলোচনা করব। প্রথমত বলি যে যদি লিফট, আমরা কতগুলো কন্ডিশন এখানে দেখে নেব। 1 নম্বর কন্ডিশন হচ্ছে লিফটটি স্থির, আমি বাংলাতেই লিখছি, লিফটটি স্থির, দ্য লিফট ইজ স্টেশনারি। তাহলে সেক্ষেত্রে এটা যদি লিফট হয়, তো লিফটের এখানে ওজনটা কাজ করবে নিচের দিকে, আর মেঝে ব্যক্তির ওপর যে বল প্রয়োগ করবে সেটা কাজ করবে ওপরের দিকে। এটাকে আমরা লম্ব প্রতিক্রিয়া নর্মাল এন দিয়ে প্রকাশ করি। তো এই ব্যক্তির ওপর তাহলে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে পৃথিবী কর্তৃক আকর্ষণ বল নিচের দিকে, আর মেঝে কর্তৃক যে বল সেটা ওপর দিকে। এই ব্যক্তির ওপর এই টোটাল বলটা হচ্ছে এখানে N = W, অর্থাৎ সমান। তার মানে লব্ধি বল, এক্ষেত্রে লব্ধি বল কত হবে? লব্ধি বল সমান হবে N - W বা W - N, দ্যাট ইজ ইকুয়াল টু 0। কারণ নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি এখানে
যেই অবস্থায় যদি বস্তুটা থেমে থাকে তাহলে মোট মানে লব্ধি বল যেটা, অর্থাৎ এই ব্যক্তির ওপর, এটা তো আমরা একদিক থেকে নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে পাচ্ছি ক্রিয়া প্রতিক্রিয়া, আবার অন্য দিক থেকে বলা যায় ব্যক্তির ওপর দুটো বল কাজ করছে ব্যক্তির ওপরই। কি কি? একটা হচ্ছে পৃথিবী কর্তৃক আকর্ষণ বল, আর একটা হচ্ছে মেঝে কর্তৃক ঊর্ধ্বমুখী বল, আর আকর্ষণ বলটা নিচের দিকে, ওজনটা। তাহলে দুটো সমান আর বিপরীতমুখী, তাই লব্ধি বল হচ্ছে 0। এবার আমরা জানি, এবার আমরা দ্বিতীয় কেস বলবো। দ্বিতীয় কেস হচ্ছে লিফটটি এ সমতরণে ঊর্ধ্বমুখী ওপরের দিকে উঠছে, ঊর্ধ্বমুখে ওপর দিকে উঠছে। তার মানে এই লিফটটায় এই ব্যক্তির ওপর, আমরা কিন্তু এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আলোচনা করছি, দেখো ব্যক্তির ওপর কত বল কাজ করছে। তাহলে নিচের দিকে কাজ করবে ওজন ডব্লু, ওপরের দিকে প্রতিক্রিয়া বল যদি এন হয়, এখানে কি এন সমান ডব্লু? এখানে যেমন এন সমান ডব্লু, কিন্তু এখানে এন সমান ডব্লু নয়। এই কারণে নয়, আমি বলেছি লিফটটা এ সমতরণে ওপর দিকে উঠছে। লিফট যদি ওঠে তাহলে ব্যক্তিও এ সমতরণে ওপর দিকে উঠছে। আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি যে যদি লব্ধি বল 0 না হয় কোনো বস্তুর ওপর, তাহলে সেক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে লব্ধি বল এফ সমান এম এ, অর্থাৎ ব্যক্তির ভর বা বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এটা একটা লব্ধি ত্বরণ এখানে রয়েছে, ঊর্ধ্বমুখী ত্বরণ। তাহলে নিশ্চিতই বলা যায় দুটো বল বিপরীত মুখে কাজ করছে। যদি ত্বরণটা ওপর দিকে হয়, আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে এও জানি, এই যে এফ ইজিক্যালস টু এম এ, এখানে এমটা স্কেলার, এর কোনো দিক নেই। এফ এর দিক আছে, এর দিক আছে। এখানে পরিষ্কার বোঝা যায় যে এর যেটা দিক সেটাই এফ এর দিক। অর্থাৎ কিনা বস্তুটা যদি, এই ব্যক্তি যদি ওপর দিকে মেঝেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর দিকে এ সমতরণ সহ ওঠে, তাহলে নিশ্চিতভাবেই বলা যেতে পারে লব্ধি বলের অভিমুখ ঊর্ধ্বমুখী। তাই এখানে লব্ধি বলের অভিমুখ ঊর্ধ্বমুখী, যেহেতু ওপর দিকে উঠছে তাহলে ওপর দিকের বলটা বেশি হবে। এখানে এন ইজ গ্রেটার দ্যান ডব্লু, তবেই এটা ওপর দিকে উঠছে। তাহলে লব্ধি বল কত হবে? যেহেতু 180 ডিগ্রি উল্টো দিকে আছে, তাহলে হবে লব্ধি বল এন মাইনাস ডব্লু সমান এন মাইনাস এম জি। ব্যক্তির ভর যদি এম হয় আর জি যদি অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে এন মাইনাস এম জি। তো এই গোটা জিনিসটা হচ্ছে এফ, এই এফটা। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী আমরা লিখতে পারি এন মাইনাস এম জি সমান হচ্ছে এম এ, যেখানে এম হলো বস্তুর ভর। তাহলে এখানে প্রতিক্রিয়া বল কত? ওদিকে যদি নিয়ে যাই, এমটা কমন নিলে জি প্লাস এ, অর্থাৎ এই লিফটটা যদি এ সমতরণ সহ ওপর দিকে উঠতে থাকে, তাহলে এই ব্যক্তির প্রতিক্রিয়া বল হয় এন সমান এম ইন্টু জি প্লাস এ। কিন্তু প্রথম অবস্থায় যখন লিফটটা স্থির ছিল, তখন প্রতিক্রিয়া বল ছিল কত? এন সমান ডব্লু সমান এম জি। প্রথম অবস্থায় প্রতিক্রিয়া বল ছিল এম জি, তার মানে ব্যক্তি তার নিজের যা ওজন সেটাই অনুভব করবে, কারণ প্রতিক্রিয়া বলটা ওজনের সঙ্গে সমান। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? আমরা বলেছি প্রতিক্রিয়া বলের জন্য ব্যক্তি তার নিজের ওজন অনুভব করতে পারে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা কি? এম জি প্লাস সামথিং, তার মানে এম জি প্লাস এম এ, অর্থাৎ এম জি হচ্ছে তার নিজের ওজন প্লাস এম এ একটা নতুন একটা পদ যুক্ত হয়েছে। এই এম এ পরিমাণ ওজন সে বেশি অনুভব করবে, এম এ পরিমাণ ওজন সে বেশি অনুভব করবে। তার মানে কোনো লিফট বা অন্য কিছু যদি এ সমতরণ সহ ওপর দিকে ওঠে, তাহলে পরে সেই ব্যক্তি তার ওজন অনুভব করবে কত? এম জি প্লাস এম এ।
তাহলে এটা হলো এ সমতরণ সহ ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে, লিফটের ক্ষেত্রে। এইবারে আমরা আসছি তৃতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন মানে আমি এটা একটু মুছবো। তৃতীয় কন্ডিশন, থার্ড কন্ডিশন, লিফটটি এ সমতরণে নিচে নামে, উপর থেকে নিচে নামে, নিচে নামছে, এ সমতরণে নিচে নামছে। তাহলে কি হবে? এই যে লিফটের কথা, এখানে ব্যক্তি নিচের দিকে ডব্লু, ওপর দিকে এন, আর এ সমতরণে নিচের দিকে নামছে। তাহলে ত্বরণ যেদিকে, লব্ধি বল সেদিকে, তার মানে এখানে লব্ধি বল আছে, ত্বরণ যেহেতু আছে, কারণ F = ma। তাহলে লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির ওপর দুটো বল কাজ করছে, ডব্লু নিচের দিকের, এন ওপরের দিকের। তাহলে লব্ধি বল যদি নিচের দিকের হয়, অবশ্যই আমরা বলতে পারি যে এখানে ডব্লু ইজ গ্রেটার দ্যান এন। তার মানে লব্ধি বল কত? লব্ধি বল সমান ডব্লু মাইনাস এন সমান mg মাইনাস এন। আবার শর্তানুযায়ী আমরা লিখতে পারি লব্ধি বল সমান ma, তাহলে mg মাইনাস এন সমান ma। অতএব n সমান হচ্ছে mg মাইনাস ma, দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস a। তার মানে কি দেখা যাচ্ছে? যখন লিফটটা স্থির ছিল তখন তার উপর প্রযুক্ত তার ওজন ছিল তো mg, এখনো mg আছে। প্রতিক্রিয়া বল ছিল ওজনের সঙ্গে সমান। এখন প্রতিক্রিয়া বল কি দেখা যাচ্ছে? ওজন থেকে একটা ফ্যাক্টর বাদ যাচ্ছে ma, অর্থাৎ m ইন্টু জি মাইনাস এ। তার মানে এখন ওজন কমে যাচ্ছে, সরি, প্রতিক্রিয়া বল কমে যাচ্ছে। আর প্রতিক্রিয়া বল যদি কমে যায় তাহলে অবশ্যই ওই ব্যক্তি হচ্ছে ওজন কম অনুভব করবে, অর্থাৎ তার নিজেকে হালকা মনে হবে, তার নিজেকে হালকা মনে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে লিফট যদি স্থির থাকে তাহলে ব্যক্তির যা নিজের ওজন সেই ওজনই সে অনুভব করবে। লিফট যদি এ সমতরণে ওপর দিকে উঠতে থাকে তাহলে ব্যক্তির যা নিজের ওজন তার থেকে সে ওজন বেশি অনুভব করবে। লিফট যদি এ সমতরণে নিচের দিকে নামতে থাকে তাহলে ব্যক্তির যা ওজন তার থেকে ওজন তার কম অনুভূত হবে। 3 নম্বর পয়েন্ট। এরপরে আসছি 4 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর এখানেই হয়ে যাবে। লিফটটি সমবেগে ওঠে বা নামে। যদি লিফটটা সমবেগে ওঠে কিংবা নামে তাহলে সেক্ষেত্রে কি হবে? সমবেগ, সমবেগ মানে, সমবেগ কাকে বলে? যে বেগের কোনো ত্বরণ নেই, মানে বেগ একের, বেগের মান একই, আর ত্বরণ তো হচ্ছে বেগ পরিবর্তনের হার। সুতরাং যেখানে বেগ পরিবর্তন হচ্ছে না সেখানে ত্বরণহীন। তার মানে এই যে ত্বরণটা ছিল আমাদের সমবেগে, যখন আমরা এ ত্বরণ সহ উঠছিল তখন প্রতিক্রিয়া বল কত ছিল? m ইন্টু জি প্লাস এ। তাহলে সমবেগে যদি ওঠে তাহলে এ সমান কত? 0, অর্থাৎ কোনো ত্বরণ নেই। তার মানে n সমান mg। তার মানে সমবেগে যদি ওঠে ব্যক্তির যা নিজের ওজন সেই ওজনটাই সে অনুভব করবে। আবার যদি নামে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? n = m ইন্টু জি মাইনাস এ। তাহলে এখানে এটা 0, অতএব n = mg। তার মানে সমবেগে উঠলে বা নামলে ওই ব্যক্তির যা নিজের ওজন অর্থাৎ স্থির থাকা অবস্থায়, অ্যাকচুয়ালি ত্বরণহীন অবস্থা তো দুটো কন্ডিশনে ঘটতে পারে, আমরা আগে জেনেছি। বস্তুটা স্থির থাকলে ত্বরণহীন হতে পারে, আর বস্তুর হচ্ছে যদি তোমার থাকে কি বলে, বস্তু যদি সমবেগে যা ওঠে কিংবা নামে তাহলেও ত্বরণহীন। এই দুটো ক্ষেত্রেই ব্যক্তির যা নিজস্ব ওজন সেটাই সে অনুভব করবে। আর এ সমতরণে উঠলে তার ওজন হচ্ছে বেড়ে যাবে,
আর এ মানে ওজন বেড়ে যাবে মানে আপাত ওজন বেড়ে যাবে, সে ওজনটা অনুভব করবে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তার ওজনটা কমে যাবে, অর্থাৎ এ সমতরণে নামলে। এইবারে এসো আমরা পরের ইয়েতে যাই, সেটা হচ্ছে এই যে প্রথম এবং দ্বিতীয় কেস আমরা যেটা বলি, এটা পুরোটা মুছে দিচ্ছি। আমরা এই কেসটা একটু স্পেশাল আলোচনা করব। এ সমতরণে নামলে এন সমান কত বেরিয়েছিল? এম ইন্টু জি মাইনাস এ। দেখো এখানে লক্ষ্য করার বিষয়, এর মান যত কমবে, যত বাড়বে, অর্থাৎ ওই লিপটা যত দ্রুত নিচের দিকে, যত দ্রুততার সঙ্গে, অর্থাৎ যত তার ত্বরণ বাড়তে থাকবে, তত জি মাইনাস এটা কমতে থাকবে, তার মানে এনটা হচ্ছে কমতে থাকবে। অর্থাৎ কোনো একটা লিপ যখন ত্বরণ সহ নিচে নামছে, সেই লিপটা তার ত্বরণ যত বাড়াবে নিচের দিকে, তত ওই ব্যক্তি কম ওজন অনুভব করবে। এবার মনে করো লিপটা কোনো কারণে এইভাবে নামছে, এ সমান জি, অর্থাৎ লিপটা পতনশীল বস্তুর মতো ত্বরণে নামছে, অর্থাৎ এর মানটা যদি জি এর সমান হয়, অর্থাৎ অবাধে নামার মতো যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এম ইন্টু জি মাইনাস জি দ্যাট ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওই ব্যক্তি তার ওজন অনুভবই করতে পারবে না, ওই ব্যক্তি তার ওজনকে অনুভবই করতে পারবে না। এম ইন্টু জি মাইনাস জি ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ সে ওজনহীন অবস্থা হয়ে যাবে তার। এই অবস্থাকে বলা হয় ওজনহীন বা ভারহীন অবস্থা। ওজনহীন বা ভারহীন অবস্থা অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। তার মানে লিফটটা নামতে নামতে, ধরো বায়ুর বাধাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে লিফটটা নামতে নামতে যদি কোনো কারণে দড়ি কেটে যায়, দড়ি ছিঁড়ে যায়, তাহলে টানেলের মধ্য দিয়ে লিফটটা অবাধে পড়তে থাকবে। তখন ভেতরে যে ব্যক্তিরা থাকবে তাদের মনে হবে তাদের কোনো ওজন নেই। তাহলে অনেক সময় আমাদের এরকম একটা 2 নম্বরের প্রশ্ন দেয় যে তোমার অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন নেই, এটা প্রমাণ করো। তখন তোমাকে এই কনসেপ্টটাকে ব্যবহার করতে হবে। তার মানে এইটা কোথায় হয়? এটা প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে তোমার কৃত্রিম উপগ্রহে। যখন কৃত্রিম উপগ্রহটা বা ধরো আমাদের যে মহাকাশ স্টেশন আছে পৃথিবীর চারধারে ঘুরছে, সেখানেও কিন্তু কার্যকরী যে বল অর্থাৎ অভিকর্ষ বলটা শূন্য হয়ে যায়। অভিকর্ষ বলটা শূন্য হয়ে যায় না, অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা বল কাজ করে, ফলে লব্ধি বলটা শূন্য হয়ে যায়। মানে যখন ওই মহাকাশ স্টেশনটা ঘুরতে থাকে তখন নিচের দিকে কাজ করে অর্থাৎ পৃথিবীর দিকে কাজ করে অভিকর্ষ বল, আর ওপরের দিকে এই ঘূর্ণনের জন্য একটা বল কাজ করে, তার নাম হচ্ছে অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বল আর অভিকর্ষ বল যখন সমান সমান হয়ে যায় তখন ওই ব্যক্তির কোনো ওজন অনুভব করে না। অর্থাৎ ওই সময়ে ওই ব্যক্তিরা, তাহলে ওজন অনুভব না করলে কিরকম হবে? ওজন অনুভব না করলে কিন্তু তারা, এই যে আমরা যেমন মাটিতে দাঁড়িয়ে আছি, আমরা মাটিতে দাঁড়িয়ে আছি কারণ আমাদের ওজন আছে বলে, আর আমাদের যদি ওজন না থাকতো তাহলে আমরা কিন্তু স্পেসের মধ্যে ভেসে বেড়াতাম এবং আমরা নিচে মানে মানে আমাদেরকে যদি আমরা থ্রাস্ট প্রয়োগ করতাম নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, তাহলে সেই সময় মনে করো কেউ ভাসছে স্পেসে, কেউ যদি বন্দুকে গুলি করে, তার কাছে একটা বন্দুক আছে, সে গুলি করলো, তাহলে কি হবে? গুলিটা সামনের দিকে গেলে ওই ব্যক্তিটা পেছনের দিকে সরে যাবে, ওই ব্যক্তিটা পুরোটা, মানে কারণ এখানে ব্যক্তিত্ব কোনো বাঁধন নেই। আমরা যেমন মাটিতে দাঁড়িয়ে যখন বন্দুক ছড়ি তখন আমাদের ঘর্ষণ বল কিন্তু আমাদেরকে সরতে বাধা দেয়, ফলে এই বন্দুকটা আমাদের কাঁধেতে ধাক্কা দেয়। কিন্তু যখন আমরা স্পেসে থাকবো তখন ঘর্ষণ বল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পেছন দিকে চলে যাব। তো যাই হোক, এই অবস্থাটাকে বলে আমরা ওজনহীন অবস্থা, হ্যাঁ, ওয়েটলেসনেস, কন্ডিশন অফ ওয়েটলেসনেস। এইবার মনে করো আরো যদি এরকম হয় যে ইফ এ ইজ গ্রেটার দ্যান জি, যদি এর মানটা জি এর থেকেও বেশি যায়, জি ত্বরণে নামলে ওজনহীন, আর জি এর থেকেও যদি বেশি হয়ে যায় তাহলে এন সমান কত হবে? এম ইন্টু জি মাইনাস, মনে করো আমি এর মানটা লিখলাম এ প্রাইম,
এ প্রাইম ইজ গ্রেটার দেন জি, তাহলে কি হবে? এন ইজ নেগেটিভ। এটা বিয়োগ করলে তো নেগেটিভ হবে, এ প্রাইমের মান বড় আর জি থেকে, তার মানে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে লম্ব প্রতিক্রিয়া মাইনাস মানেটা কি? তোমরা দেখো, আমরা যখন আমাদের ওজন যখন পজিটিভ নিচের দিকে কাজ করে, লম্ব প্রতিক্রিয়া ওপর দিকে কাজ করে। ওজন যদি নিচের দিকে কাজ করে, লম্ব প্রতিক্রিয়া ওপর দিকে কাজ করে। এবার ওজন ঋণাত্মক, তাহলে ওজন ঋণাত্মক মানে এখন প্রতিক্রিয়া ঋণাত্মক মানে প্রতিক্রিয়াটা নিচের দিকে কাজ করছে, আর ওজনটা তাহলে কোন দিকে কাজ করবে? ওপরের দিকে। মানে এই অবস্থায় যদি আমরা যাই, তাহলে প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল নিচের দিকে, ওজন ওপরের দিকে। তার মানে ব্যক্তি আর মাটিতে দাঁড়াতে পারবে না, অর্থাৎ ব্যক্তি আর মেঝেতে দাঁড়িয়ে থাকতে পারবে না, মেঝে থেকে উঠে যাবে, পা মেঝেতে থাকবে না। তারপরেও যদি ত্বরণ বাড়তে থাকে, তাহলে কি হবে? ব্যক্তি আরো ওপরে উঠে গিয়ে সিলিং এ মাথা আটকে যাবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি অতি ভারহীনতা। এই অবস্থাটাকে আমরা কি বলি? অতি ভারহীনতা। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম ভারহীনতা এবং অতি ভারহীনতা, দুটো বিষয়কে আমরা লক্ষ্য করলাম। তো এই বিষয়ে আমি আমাদের একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, দুটো বিষয় এখানে আসে। সেটা হচ্ছে যে দেখলে যে যদি সমতরণে ওপর দিকে ওঠে, তাহলে ব্যক্তির ওজন হচ্ছে বেড়ে যায়, আর যদি সমতরণে নিচের দিকে নামে, তাহলে ব্যক্তির ওজন কমে যায়। আর মহাকাশ স্টেশনে অন্য কারণে ব্যক্তির ওজন শূন্য হয়ে যায়। সেটা কিরকম না, পৃথিবীর দিকে বল আর পৃথিবীর বাইরের দিকে, অর্থাৎ যে বৃত্তাকার পথে ঘোরে সেই বৃত্তাকার পথের বাইরের দিকের বল আর কেন্দ্রের দিকে বল, দুটো বল সমান আর বিপরীত হয়। বাইরের দিকের বলটাকে আমরা বলি অপকেন্দ্র বল, আর ভেতরের দিকের বলটা হচ্ছে অভিকেন্দ্র বল, বা ওখানে অভিকর্ষজ বল। সেই জন্য ওজন শূন্য হয়। তাহলে ওজন শূন্য হলে আমি দেখলাম যে স্পেসে ভেসে বেড়ায়, তার নিজের কোনো ওজন নেই বলে মনে হয়। তাহলে এইবার ভেবে দেখো, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। এই যারা, যে সমস্ত বিজ্ঞানী মহাকাশ স্টেশনে যায়, যেমন আমাদের দেশের কল্পনা চাওলাও গিয়েছিলেন, তারপরে দেখবে আমেরিকার সুনিতা উইলিয়ামস মেয়েরা, আমাদের দেশের রাকেশ শর্মা, এরকম সমস্ত মানুষেরা যারা মহাকাশ স্টেশনে যান, তাদের কিন্তু দীর্ঘদিন 1 বছর 2 বছর 3 বছর ধরে ট্রেনিং হয়, অনেক কিছু ট্রেনিং হয়, যে মহাকর্ষ শূন্য স্থানে কিভাবে থাকতে হয়, কিভাবে খাবে, কিভাবে তারা বাথরুমে যাবে, কিভাবে তারা ঘুরে বেড়াবে, কিভাবে কোনো জিনিস খাবে, সেসব তো আছেই। তার সঙ্গে আরেকটা শারীরিক প্রসঙ্গ আসে, সেটা খুব মারাত্মক। সেটা হচ্ছে, দেখবে যখন একটা মহাকাশ স্টেশনে ধরো একটা রকেটে করে তাদেরকে তোলা হচ্ছে, এবার রকেটটা পৃথিবী পৃষ্ঠ থেকে ছাড়ার পর ক্রমশ তার ত্বরণ বৃদ্ধি পায়। আমরা রকেটের থিওরিও করব পরের ক্লাসে। তো তার ত্বরণ বৃদ্ধি পায়, ত্বরণ বৃদ্ধি পেতে পেতে এক সময়তে এই ত্বরণের মান আমাদের অভিকর্ষজ ত্বরণের মানের 15 গুণ বেশি হয়ে যায়। অভিকর্ষজ ত্বরণের মানের 15 গুণ বেশি হয়ে যায়। তার মানে তুমি দেখো, আমরা যদি ওপর দিকে ওঠার ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ব্যবহার করি, ওপর দিকে ওঠার ক্ষেত্রে n সমান আমরা কি পেয়েছিলাম? m ইন্টু জি প্লাস এ। এখন a সমান যদি 15g হয়, g এর 15 গুণ হয়, তাহলে n সমান কত হবে? 16 mg। 16 mg মানে ব্যক্তির প্রকৃত ওজন mg, তার 16 গুণ। এখন ভাবো, mg সমান যদি আমরা 100 কেজি ধরি, তাহলে পরে n সমান কত হবে? 1600 কেজি। অর্থাৎ ব্যক্তি যখন মহাকাশে উঠছে, অর্থাৎ পৃথিবী থেকে ছেড়ে ওপর দিকে উঠছে যখন রকেটে করে, তখন সেই ব্যক্তি কত ওজন অনুভব করে, বুঝতে পারো? একজন 100 কেজির ব্যক্তি, তার নিজের ওজন মনে হয় 1600 কেজি, প্রায় মানে 2000 কেজি, 1500-2000 কেজি। তাহলে এই ওজনটাকে সহ্য করার ক্ষমতা কিন্তু যার তার নেই। মুহূর্তের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যাবে, ফলে ব্যক্তি মারা যাবে। কিন্তু যাদেরকে মহাকাশে চড়ানো হয়, যাদেরকে ওপরে ওঠানো হয়, তাদের কিন্তু সেই ট্রেনিংটা আস্তে আস্তে তৈরি করা হয়, যে এই ওজনটাকে সে কিভাবে নেবে। এইবারে ধরো
এই 1600 কেজি ওজনের একজন ব্যক্তি উঠছে 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 গিয়ে যে কক্ষপথে ঘোরানো হবে সেই কক্ষপথে গিয়ে হাজির হয়ে গেল। মহাকাশ মানে তার মহাকাশ কৃত্রিম উপগ্রহ ঘুরতে শুরু করলো। যেই ঘুরতে শুরু করলো, এখন সেই ব্যক্তির ওজন কত? আমি একটু আগেই বলেছি যে কৃত্রিম উপগ্রহে ব্যক্তির ওজন হচ্ছে 0। তাহলে একজন 1600 কেজি ওজনের ব্যক্তি মুহূর্তের মধ্যে সে যখন ইয়েতে তোমার কক্ষপথে ঘুরতে শুরু করলো, তার ওজন হয়ে গেল 0, আর ব্যক্তির প্রকৃত ওজন 100 কেজি। তাহলে ভেবে দেখো, এই যে টানা পড়েন 1600 কেজি ওজন থেকে 0, মানে 1600 কেজি ওয়েট, অ্যাকচুয়ালি কেজি তো নয়, কেজি ওয়েট থেকে তার 0 কেজি ওয়েট হয়ে গেল। এইটাকেও নেওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। এখানেও কিন্তু সেই ব্যক্তি মৃত্যু হয়ে যেতে পারে। তাই এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে ট্রেনিং এর মধ্যে দিয়ে শেখানো হয়। তো এইটা গেল বিষয়। এইবারে আমি এই প্রসঙ্গে আমি আর একটুখানি একটা কথা আমি বলবো। তোমরা আগের ক্লাসে কেউ কেউ প্রশ্ন করেছিলে যে স্যার জড়ত্বীয় নির্দেশতন্ত্র সম্পর্কে একটু, এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্র সম্পর্কে একটু বলুন। তা আমি বলেছিলাম যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে সেই নির্দেশতন্ত্র যে নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল, এবং সেখানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যখন ত্বরণ সহ গতিশীল হয়, সেখানে একটা অলিক বল কাজ করে। এই অলিক বলটা কেন অলিক বল? এই একটা বল কাজ করে, যে বলটাকে আমরা অলিক বল বলেছিলাম, সেই বলটা কেন অলিক বল না, এই বলটা কেবলমাত্র সেই নির্দেশতন্ত্রে যে থাকে সেই অনুভব করতে পারে, অন্য নির্দেশতন্ত্র থেকে কিন্তু এই বলকে অনুভব করা যায় না। এবং এই বল কোনো ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সৃষ্টি হয় না, এই বলটা সৃষ্টি হয় কেবলমাত্র মানে নির্দেশতন্ত্রের ত্বরণের কারণে। তাহলে এখন আমরা এই যে লিফটের আলোচনা করলাম, ত্বরণ সহ উপর দিকে উঠছে কিংবা নামছে, এখানে কি দেখতে পাচ্ছ? আমি যদি ওঠাটাই বলি, ধরো ত্বরণ সহ যখন ওপর দিকে উঠছে, তখন সেক্ষেত্রে তার দেখো তার উপরেতে যখন সেটা লিফটটা দাঁড়িয়েছিল, তার উপর কত ওজন ছিল, তার ওজন কত ছিল? mg। তার মানে তার উপর বল কাজ ছিল, পৃথিবীর বল কাজ করছিল mg। এবার ত্বরণ সহ ওপর দিকে উঠছে, mgর সঙ্গে আরেকটা ফ্যাক্টর যুক্ত হচ্ছে, আরেকটা বল যুক্ত হচ্ছে, এই বলটা কত? ma। এই বলটা কোন দিকে কাজ করছে? ওজনের দিকে, ওজনের দিকে কাজ করছে, সেই জন্যই তো ওজনটা বেড়ে যাচ্ছে, mg প্লাস ma হয়ে যাচ্ছে। এটাই তো তার প্রতিক্রিয়া বল। অর্থাৎ কিনা তার ওজনটা হচ্ছে সে বেশি অনুভব করছে, কত না? mg প্লাস ma। এই যে ma বলটা অনুভব করছে, এই ma বলটা কি? ব্যক্তির ভর ইন্টু নির্দেশতন্ত্রের ত্বরণ। তার নির্দেশতন্ত্রের যে ত্বরণ, এখানে নির্দেশতন্ত্র কোনটা? লিফটার ত্বরণ হচ্ছে a। তাহলে লিফটার ত্বরণের সঙ্গে ব্যক্তির ভর গুণ করলে এই যে বলটা আমরা পাচ্ছি, এই বলটাই হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল। অর্থাৎ আমরা সোজা কথায় বলতে পারি যে কোনো লিফটে যদি লিফট যদি এ সমতরণ উপর দিকে ওঠে কিংবা নামে, তাহলে লিফট যেদিকে মানে লিফট বলতে এখানে যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র যেদিকে ত্বরণ হচ্ছে তার বিপরীত দিকে একটা বল কাজ করে। যেরকম আমি দেখবে উদাহরণেও বলেছিলাম যে একটা ট্রেনের মধ্যে একটা ফুটবলকে নামিয়ে রেখে দিয়েছো মেঝেতে, তো সেই ট্রেন যদি সমবেগে যায় কিচ্ছু হয় না, ফুটবলটা ওখানেই থাকে। কিন্তু হঠাৎ যদি ট্রেনটা মানে ধরো আরো গতিবেগ বাড়িয়ে দেয়, গতিবেগ বাড়ালো মানে ত্বরণ প্রয়োগ করলো, ত্বরণ কোন দিকে? তাহলে বাড়িয়ে দিচ্ছে মানে সামনের দিকে ত্বরণ। তখন কি হয়? ওই ফুটবলটা পেছনের দিকে গড়িয়ে আসে। দেখো, তার মানে বলটার ওপর, ওই ফুটবলটার ওপর পেছনের দিকে একটা বল কাজ করছে বা ফোর্স কাজ করছে। এটাই হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল। তো আমরা এই যে তাহলে লিফটের যে প্রতিক্রিয়া আমরা পড়লাম, তার সঙ্গে অনেকগুলো বিষয় আমরা জানলাম, তার সঙ্গে সিউডো ফোর্সের একটা ধারণা আমরা পেলাম। পরবর্তীকালে সিউডো ফোর্সের আরো ধারণা আমরা পাবো। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।